নিহাদ ও আরশিয়ার আরও কিছুদিন পার হলো। ডিভোর্স পেপার তৈরি। নিহাদ সাইন করে আরশিয়ার কাছে পাঠিয়ে দিয়েছে। আরশিয়া নিহাদের সাইন দেখে তাচ্ছিল্য হেসে কালক্ষেপণ না করে নিজেও সাইন করে দিল। যে নিয়ে এসেছিল সে ডিভোর্স পেপার নিয়ে চলে গেছে। আরশিয়া লম্বা শ্বাস নিয়ে ক্যালেন্ডারের পাতায় তাকায়। আজ তার জন্মদিন। হ্যাঁ, জন্মদিনের দিনই সে আজ সেরা উপহারটা পেল। আরশিয়া নিজের মনের বোবা কান্না দমাতে তার বন্ধু বান্ধবীদের ফোন করে ঘুরতে যাওয়ার প্ল্যান করলো। এদিকে নিহাদ ও রাসিব যে দেশে এসেছে তা কেউ জানে না। আরশিয়ারা যেখানে যাচ্ছে আড়ালে নিহাদও যাচ্ছে, মন ভরে দেখে নিচ্ছে। রাশিফও আজ প্রথমবার আরশিয়াকে দেখলো, তাও শুধু দুটো মায়াবী চোখ। রাসিব পেশায় ডাক্তার, নিহাদ ওর অবজারভেশনেই আছে। নিহাদের ব্রেন টিউমারের সেকেন্ড স্টেজ, তাও এমন জায়গায় যে অপারেশন করা কষ্টসাধ্য ও ব্যয়বহুল। অপারেশন করার অবস্থাতেও নেই। টিউমারটা ক্যান্সারের রূপ নিয়েছে এবং খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। নিহাদ চায় না আরশিয়া সেটা জানুক। মেডিসিনের মাধ্যমে চিকিৎসা চলছে। রাশিব বলে, ওটাই তো ওর আরশিয়া। হ্যাঁ, চিরকাল সে আমার মনে আমারই থাকবে। তাকে মুভ অন করতেই তো মুক্তি দিলাম। তার অতটা সান্নিধ্যে আমার যাওয়া হয়নি, তাই তাকে বিনা শর্তেই মুক্তি দিলাম। সে সামলে নেবে আশা করি। রাসিব অদূরে আড়াল থেকে আরশিয়ার ফটোগ্রাফি দেখছে। ফ্রেন্ডদের সাথে কিছু সময় হাসি খুশি থাকার প্রয়াস। মুগ্ধ হলো সে। নিহাদের মুখ থেকে প্রতিনিয়ত আরশিয়ার কথা শুনতে শুনতে খুব দেখতে ইচ্ছে হতো। সে কিন্তু চায়নি ওদের ডিভোর্স হোক, কিন্তু ডিভোর্স না হলেও বিধবা তো হতো। রাশিব অনুভব করলো ওই দুটি চোখ বড্ড মায়াবী ও চঞ্চল। আজ চঞ্চলতার আড়ালে বিরহ প্রতীয়মান। রাশিব নিহাদকে বলল, ডিভোর্স বা বিধবা দুটোরই কিন্তু একটা মেয়েকে সমাজের চোখে অন্যরকম প্রকাশ করায়। আজও সমাজের নারীদেরকেই এসবের কারণ ভাবে। আরশিয়াকেও এসব শুনতে হবে। এর থেকে ভালো তুই ওর সাথে নিজের শেষ সময়টা অতিবাহিত করতে পারতিস। না, আমার মৃত্যুর আগেই ও ঠিক মুভ অন করবে, নিজেকে আরো শক্ত করতে পারবে। আমি ওকে চিনি। নিহাদের হতাশ কণ্ঠস্বর শুনে রাসিব দীর্ঘশ্বাস পেল। কালকে কোর্টে ডিভোর্স পেপার জমা দিয়ে নিহাদ ও রাসিব সিঙ্গাপুর চলে যাবে। এরপর কোর্টের হিয়ারিংয়ের সময় এসে আবারও চলে যাবে। কোর্টে পেপার জমা দিয়ে সিঙ্গাপুর ফিরে গেছে ওরা। এদিকে নিহাদের পরিবার ডিভোর্সের ব্যাপারে জানতোই না। রফিক সাহেব ও আফসানা বেগম আরশিয়াদের বাড়িতে আরশিয়াকে দেখতে গেলেন। কুশল বিনিময়ের পর জানতে পারলেন ডিভোর্স পেপারের কথা। রফিক সাহেব অবাক হয়ে বললেন, কবে হলো এসব? আমাদের জানালি না? তোমাদের ছেলে তোমাদের জানায়নি? ডিভোর্স তো তারও হচ্ছে, তাই না? রফিক সাহেব আরশিয়ার সরাসরি জবাবে আহত হলেন। আরশিয়াকে তিনি মেয়ের মতন ঘরে তুলতে চেয়েছিলেন, কিন্তু তার ছেলেই সবটা ঘেঁটে দিয়েছে। তিনি বললেন, ভালো থাকিস মা, আমার ছেলের সাথে তোর সম্পর্ক থাকুক বা না থাকুক, তুই আজীবন আমার মেয়েই থাকবি। আরশিয়া মলিন হাসল। আফসানা বেগমও বললেন, তুই ভালো কাউকে দেখে বিয়ে করিস পরের বার। আমি চাই না আমার মেয়েটা আবারও ঠকে যাক। না মা, আমি আর অত সহজে বিয়ের পিঁড়িতে বসবো না। নিজেকে আমি নিজের যোগ্যতায় প্রমাণ করব। তোমাদের ছেলেকে যখন বিয়ে করি তখন কি সে খারাপ ছিল? না তো। হুড়কে সে প্রচণ্ড ভালোবেসে হারানোর পর যদি মানসিকভাবে অসুস্থ হয়, সেই ছেলেকে তখন খারাপ বলা যায় না। এখন হয়তো তার মন বদলেছে, কারণ সে আর আগের নিহাদ নেই। মানুষ যে কোনো সময় বদলাতে পারে। গ্যারেন্টি দিয়ে কিভাবে বলবো নতুন কেউ আসলে সে বদলাবে না? নিহাদের বদলানোটাই তো আমি আশা করিনি। যদি কাউকে মন থেকে ভরসা করতে পারি তো ভেবে দেখব। আফসানা বেগম আরশিয়ার মাথায় হাত রেখে মলিন হাসলেন। আরও কিছুক্ষণ থেকে ওনারা চলে গেলেন। আরশিয়ার দিনগুলো ভালোই কাটলেও রাতগুলো হাহাকারে ভরা। এদিকে মৃদুলাকে আশেপাশের প্রতিবেশীরা বলছে বাচ্চা নিয়ে নিতে। শাহরিফও যদি বিদেশে গিয়ে বদলে যায়, এই ভয়টা মৃদুলার মনে ঢুকিয়ে দিয়েছে তারা। যেদিন ডিভোর্স পেপারে সাইন করাতে লোক এসেছিল সেদিনই এক কান দুকান করে এলাকা ছড়িয়ে পড়েছে। মানুষের তো কোনো কিছু পেলে রটিয়ে বেড়ানোই স্বভাব। মৃদুলা সত্যিই মনে মনে ভয়ে আছে। মৃদুলা এই পরিবারে এসে বাবার বোনের সব ভালোবাসা পেয়েছে, সাথে স্বামীর তো আছেই।
আরশিয়া ও নিহাদের রাত জেগে কথা বলার সাক্ষীও সে মাঝে মাঝে হয়েছে। ওদের রাগ অভিমান সবই দেখেছে। সেই মিষ্টি মধুর সম্পর্কটা এক ঝড়ে তছনছ হয়ে গেল। মৃদুলা শাহরিয়ারকে বাচ্চার কথা বললেই শাহরিব বলে, তুই নিজেই একটা বাচ্চা, আবার নাকি বাচ্চা নিবে? এই, আমি বাচ্চা না, একদম বাচ্চা বলবে না। শাহরিব বাঁকা হেসে বলে, তা তোর বয়স কত? 18 হয়েছে? মৃদুলা তোতলাতে তোতলাতে বলে, হয়নি তো কি হবে, আমার বয়সী মেয়েকে দেখেন গিয়ে গ্রামে, ওদের বাচ্চাও আছে। দরকার নেই বাচ্চার। আরে আমি তো তোর যন্ত্রণাতেই কুপোকাত, তো আর একটা বাচ্চা কেমন করে পালবো? কি বললেন? আমি আপনাকে জ্বালাই? বিদেশে কি আপনি কোনো শাকচুন্নির সাথে পিরিত লাগাইছেন? সত্যি করে বলেন। শাহরিব চোখ মুখ অসহায় করে বলে, না রে বোন, আমি একটা বউ সামলাতে পারছি না, আবার আর একটা? আমি আপনার বোন লাগি? উপস, মিস্টেক। বউ আমার একমাত্র বাচ্চা বউ। শোনো বউ, তুমি এখন বাচ্চা, আমি তো 3 বাচ্চা সামলাতে পারবো না। আমার বোনটা কি কম বাচ্চা নাকি? বাচ্চা, বাচ্চার মা, বাচ্চার ফুপি, সবাই তো বাচ্চা। কিভাবে সামলাবো বলো? তুমি একটু বড় হও, তারপর বাচ্চার কথা চিন্তা করব। না না না, বাচ্চা তো আমি নেবই। বাচ্চা না নিলে আপনি দুবাই যেতে পারবেন না, সারাক্ষণ আমার চোখের সামনে থাকবেন। অনেক বোঝানোর পরও যখন মৃদুলা নাছোড়বান্দা, তখন শাহরি বিরক্ত হয়ে বলল, যা নিস, এবার থাম, আমার কাজ আছে, কাজ করতে দে। মৃদুলা খুশি মনে চলে গেছে। আজ কোর্টে হিয়ারিং, দুই পক্ষকে ডাকা হয়েছে নিজেদের মতামত জানাতে। আরশিয়া আজ অনেকগুলো দিন পর নিহাতকে দেখছে। তার চোখের কোণে জল জমলেও সে আজ পাত্তা দেবে না। বেঈমানকে সে মনেও রাখতে চায় না। নিহাদের বাবা মা ভাই বোন সবাই এসেছে। ওরা এসেছে আরশিয়ার তরফ থেকে। আরশিয়ার সাথে ওর ভাই গিয়েছে। কোর্টে ওদের থেকে জানতে চায় ওরা দুজনেই কি ডিভোর্স চায় নাকি না। নিহাতকে হ্যাঁ বলতে শুনে আরশিয়াও হ্যাঁ বলে দেয়। কোর্ট নির্দিষ্ট সময়ের পর ডিভোর্স ফাইনাল করবে। আরশিয়া কোর্ট থেকে বের হয়ে নিহাদের দিকে এক পলক তাকিয়ে ভাইয়ের হাত ধরে ঘুরে চলে যায়। কোর্ট চত্বরেই নিহাদের বাবা আজকে ছেলের থেকে হতাশা মিশ্রিত কণ্ঠে জানতে চান, কেন আরশিয়াকে ধোকা দিল, কেন তাদেরকে আরশিয়ার সামনে নিচু করে দিল। নিহাদ প্রত্যুত্তরে বলল, আমার হাতে সময় খুব কম বাবা, আমি ওর জীবন থেকে সব রং কেড়ে নিতে পারি না। ভালোবাসা সেটা তো মনের, এতটুকুর জন্য ওর অনাগত ভবিষ্যৎ নষ্ট করতে পারি না। ও খুব ভালো, ওর মতন ফুলকে অকালে মুচড়ে যেতে দিতে পারি না। নিহাদের পরিবারের সকলে অবাক ও ভয়ের দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের চোখে প্রশ্নের সমাহার। নিহাদ তাচ্ছিল্যস্বরে বলে, আমি আর মাত্র কয়েকদিনের অতিথি বাবা। মানুষ তার মৃত্যুর তারিখ বলতে পারে না। আজ আছে তো কাল সকালে ঘুম ভাঙবে কিনা তাও বলতে পারে না। কিন্তু হাজারো কল্পনা জল্পনা নিয়ে প্ল্যানিং সাজায়। মানুষ তাতেই বাঁচে, তাতেই খুশি থাকে। কিন্তু আমার দ্বারা তো সেটা করা সম্ভব না। আমি জানি আমার হাতে আর বেশি সময় নেই। টিউমারটা অনেক বড় হয়ে গেছে, অনেক গভীরে, যা উন্নত চিকিৎসা সম্ভব হলেও আমি বাঁচবো কিনা তার কোনো সিওরিটি নেই। টিউমারটা মেডিসিনের মাধ্যমে ছোট্ট করে তারপর অপারেশন করবে। অনিশ্চিত ভবিষ্যৎ আমার, তাই যদি বাঁচি তো বাঁচবো, আর না হলে তো আরশিয়া ভালো থাকবেই। আফসানা বেগম ছেলেকে ধরে কাঁদতে থাকে। রফিক সাহেব, নিধি, রাফিও কাঁদছে। নিহাদ ওদের থেকে ওয়াদা নিয়েছে যাতে ডিভোর্স হওয়ার আগে পর্যন্ত কেউ আরশিয়াকে এসব না জানায়। সময় চিরকাল বহমান। সময়ের পরিক্রমায় 2টা মাস পেরিয়ে গেছে। আরশিয়ার সাথে নিহাদের বোন নিধির ও ভাই রাফির ফেসবুকে কথাবার্তা হতো, কিন্তু হুট করেই নিধি আরশিয়াকে ব্লক করে দিল। রাফির ফেসবুক ডিঅ্যাক্টিভ, সাথে ওদের দুজনের সিম কার্ডও বন্ধ। রফিক সাহেবেরও ফোন বন্ধ। আরশিয়া ভাবল, চাইলেই রক্তের সম্পর্কের বিপরীতে গিয়ে একটা বাইরের মেয়ের জন্য ভাবাটা দীর্ঘস্থায়ী হয় না। ওরা এজন্যই হয়তো আরশিয়ার সাথে যোগাযোগ রাখতে ইচ্ছুক না। আরশিয়াও আর ঘাটালো না, কিন্তু মনেতে খুঁতখুঁত লেগেই আছে। আরশিয়ার এক বান্ধবী, যে কিনর নেহাদের প্রতিবেশী, সে এসে জানিয়েছে যে নিহাদের বাবা মা ভাই বোন গত 3 দিন ধরে বাড়িতে নেই। তার উপর এখন ফোনও বন্ধ। চিন্তা হচ্ছে তার। ভার্সিটি, বাড়ি, এই দুয়েই কেটে যাচ্ছে আরশিয়ার দিনগুলো। এর মধ্যে মৃদুলা প্রেগনেন্ট। মৃদুলার বয়স কম আর শরীর দুর্বল। ডাক্তার বলেছে অ্যাবর্শন করাতে, কিন্তু মৃদুলা কোনো মতেই অ্যাবর্শন করাবে না।
এরপর ডাক্তার ওকে নিয়মিত পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে বলেছে। শাহরিব রেগে আছে মৃদুলার ওপর, জেদি মেয়ে, কারোর কথা শোনে না। শাহরিব দুবাইতে গেলে আরশিয়া ভার্সিটি থেকে ফিরে সারাদিন মৃদুলার পেছনেই লাগিয়ে দেয়, ওকে টাইম মতন পুষ্টিকর খাবার খাওয়ানো, সব কিছু। 4 দিন পর আরশিয়া নিহাদের প্রতিবেশীর বান্ধবীর মাধ্যমেই জানতে পারলো নিহাদরা বাড়ি ফিরেছে। আরশিয়া তৎক্ষণাৎ নিধিকে ফোন করলো, কিন্তু কল ঢুকলো না। নিহাদের বাবার ফোনও বন্ধ। এখন রাফিকে ফোন করলে প্রথমবার রিং হয়, কেটে যায়। দ্বিতীয়বার রিং হলে রাফি হড়বড়িয়ে বলে, পরে কথা বলবো ভাবি, ভাইয়াকে নিয়ে হসপিটালে যেতে হবে। কথাটা বলেই রাফি ফোন রেখে দেয়। আরশিয়া অবাকের সাথে উৎকণ্ঠিত হলো, তার বান্ধবীকে ফোন করলো। হ্যালো মিতু, দেখ না নেহাদের কি হয়েছে, একটু দেখে আমাকে জানা, খুব জরুরি রে। আচ্ছা দেখছি। মিতু নিহাদের বাড়ির দিকে গেল। সেদিকে দেখলো রাফি নিহাদকে ধরে গাড়িতে চলছে। মৃদু নীতিকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই? আর নীতি থতমত খেয়ে গেল। মিতু যে আরশিয়ার সাথে একই ভার্সিটিতে পড়ে তা সে জানে। আমতা আমতা করে বলো, আরে বলিস না, ভাইয়ার ফুড পয়জনিং হয়েছে, এখন তাই হসপিটালে নিয়ে যাব, আর আগামীকাল ভাইয়ার ফ্লাইট, তো সুস্থ হতে হবে। মিতু বলে, ও আচ্ছা, সাবধানে যাস। মিতু আরশিয়াকে ফোন করে সব জানায়। লম্বা শ্বাস নিয়ে আরশিয়া ফোন রেখে গোধূলির 6টা দেখছে। কি সুন্দর বিশাল অন্তরিক্ষে রক্তিম আভা ফুটে উঠেছে, মেঘপুঞ্জ সোপানের মতন ভেসে আছে। আর 1 মাসের মধ্যে কোর্ট ওদের ডিভোর্স কনফার্ম করবে। আরশিয়া আপন মনে বিভোর, ভাবনাহীন শুধু আকাশের দিকে চেয়ে আছে। টুংটাং শব্দে ধ্যান ফেরে আরশিয়ার। মৃদুলা খুব আয়েশ করে আরশিয়ার পাশে বসেছে। চায়ের কাপ, পিরিচ, চিনির বয়াম, সাথে গুঁড়ো দুধের পট ও কাঁচের কেটলিতে চা নিয়ে এসেছে একটা ট্রেতে করে। আরশিয়া বলে, তুই এখন এসব করতে গেলি কেন? আরে আমার খুব চা খেতে ইচ্ছে করছে, তাই বানালাম, এখন 2 বোন মিলে চা খাবো। তুই দুপুরের অর্ধেক খাওয়া খাবার খেয়েছিলি? মৃদুলা চোখ মুখ খিঁচে দাঁত দিয়ে জিভ কেটে বলে, খিদে নেই আপু, খেতে ইচ্ছে করছে না। আরশিয়া ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করে, তোর খেতে ইচ্ছে কখন করে বলতো? ভালো খাবার নিয়ে যত বাহানা, এখন যদি চাচি আচার এনে দেয় পুরো বয়াম সাবার করে দিবি তো? মৃদুলা বলে, দিচ্ছে না তো, তবে আমি তার বয়াম থেকে কিছু আচার চুরি করে এনেছি। আরশিয়ার ধমকে বলে, কয়েকদিন আগে তোকে না আমি পেট ব্যথার জন্য হাসপাতাল থেকে আনলাম, তোর প্রেগন্যান্সির মাত্র 6 সপ্তাহ চলে, আর এখন তোকে সাবধানে চলতে হবে, ভাইয়া কিন্তু রেগে আছে। মৃদুলা কথা উড়িয়ে দিয়ে বলে, উফ, চুপ করে এই গধূলি বেলায় চায়ের সাথে সেলিব্রেট করো। আরশিয়া বক্র দৃষ্টিতে মৃদুলার দিকে তাকালো, তারপর চায়ের কাপটা নিল। ননদ ভাবি দুজনে মিলে সন্ধ্যার আগের মুহূর্তটা উপভোগ করছে চায়ের সাথে। মৃদুলা হঠাৎ বলে ওঠে, আশুপু, তোমার ফোনটা একটু দাও তো। কেন, কি করবি? তোর ফোন তো তোর কাছেই। আরে দাও না। আরশিয়া ফোনটা দিলে মৃদুলা হোয়াটসঅ্যাপে গিয়ে শাহরিবকে ফোন করে। শাহরিব মৃদুলার কল তুলছে না, কারণ মৃদুলা খাওয়ার অনিয়ম করছে। ফোন রিসিভ করে শাহরিব বলে, কি হয়েছে বল। না মানে, শাহরিব মৃদুলার কণ্ঠ শুনেই ফোন কেটে দেয়। আরশিয়া দেখলো মৃদুলা কপাল কুঁচকে ফোনের দিকে তাকিয়ে আছে। মৃদুলা বলল, আপা, তোমার ভাই এবার এলে তারে আমি শিল পাটাই পিষবো, আরে জোর করে খেলে আমার বমি হয়, বুঝছে না কেন? আরশিয়া চায়ের কাপ সহ ট্রেটা তুলে বলল, ঘরে গিয়ে ভাত নিয়ে বসবি, না হয় আমি তোরে পিষবো। মৃদুলা মুখ কালো করে উঠে গেল। আজ শেষমেশ আরশিয়ার সাথে নিহাদের ডিভোর্স হয়েই গেল। আরশিয়া আজকে নিহাদের সামনাসামনি হতে চাইল না। পরীক্ষাটা শেষ হলেই আরশিয়া তার মামার বাড়ি চলে যাবে। মৃদুলাকেও ওর মামার বাড়িতেই পাঠানো হয়েছে। এখানে থাকলে আরশিয়া একা পারে না এই বিচ্ছু মেরে খাওয়াতে। মৃদুলার 3 মামা মামি ও নানির ভয়ে তো খাবেই। নিহাদের বাবা মা আরশিয়াকে নীরবে ভালো থাকতে বলে চলে যান। দেখতে দেখতে আরশিয়ার পরীক্ষাও শেষ হলো। এখন সে মামার বাড়ি যাবে। আরশিয়া 2 মামি ওকে নিজের মেয়ের মতোই রাখে। আরশিয়ার এখানে এসে তার কাজিনদের সাথে ভালোই হাসি মজাতে আছে, ঘোরাফেরা করে দিন কাটছে। আরশিয়ার বড় মামা তার স্ত্রীকে জানালেন, রাহিদা, আমার একটা ইচ্ছে আছে। হ্যাঁ বলেন। আশুর সাথে যদি আমাদের রাহানের বিয়ে দেওয়া যায়। কি বলছেন আপনি?
আরশিয়ার মামি হকচকিয়ে প্রত্যুত্তরে আরশিয়ার মামাকে বলেন, দেখো, আশুর তো কোনো দোষ ছিল না, যা হয়েছে সব ভাগ্যের দোষ। আমাদের আশু এমনিতে কত মিষ্টি ও আদুরে একটা মেয়ে, ওকে পুত্রবধূ করার ইচ্ছা আমার আগে থেকেই ছিল। আরশিয়ার বড় মামি ডিভোর্সি মেয়ে ভেবে একটু নাকচ করতে চাইলেও তিনি তো আরশিয়াকে ছোট থেকে দেখেছেন, তাই আরশিয়ার মায়ের অনুপস্থিতিতে পেলেওছেন কিছু সময়, তাই আর দ্বিমত করলেন না। রাহানকে জানানো হলে রাহান দীর্ঘশ্বাস চেপে বলে, তোমরা যা ভালো বুঝছো করো। এমনিতে আশু মেয়েটায় হিসাবে ভালোই, ওর ডিভোর্স হওয়া নিয়ে আমার কোনো সমস্যা নেই। ওই নিহাত বুঝলো না ও কি হারিয়েছে। আরশিয়ার বড় মামার ছেলের সম্মতি পেয়ে আরশিয়াকে জানাবেন বলে মনস্থির করলেন। আদেও আরশিয়া কিরকম রিয়্যাক্ট করবেন সেই ব্যাপারে তিনি সন্দিহান। এদিকে আরশিয়ারা প্ল্যানিং করেছে ওরা নদীর পাড়ে ঘুরতে যাবে, সব কাজিনরা মিলে বিকেলে যাবে। নৌকাতে চড়ার ইচ্ছে আছে। নদীর ঘাটে গিয়ে সবাই এক এক রকম ভাবে ছবি তুলছে। আরশিয়া কিনারায় দিকে গেল ছবি তুলবে বলে, ছবিও ভালো আসছে। ছবি তুলতে তুলতে এতটাই বিভোর যে আর এক পা পিছলেই আরশিয়া নদীতে পড়ে যাবে তার কোনো হুঁশ নেই। পা পিছলে পড়ে যেতে নিলেই রাহান সাইড থেকে আরশিয়ার হাত ধরে টান দেয়। হকচকিয়ে আরশিয়া ভয় পেয়ে যায়। পিছনে ঘুরে দেখে যেখানে আরশিয়া দাঁড়িয়েছিল সেই স্থানের কিছু মাটি নদীর গর্ভে বিলীন হয়ে গেল। রাহান রেগে বলে, মন কোথায় থাকে তোর? একটু হলেই নদীতে পড়তিস। আরশিয়া থতমত খেয়ে চুপ করে গেছে। অন্যান্য কাজিনরাও ভয়ে চুপ হয়ে গেছে। রাহানের ছোট বোন অরিন এলো আরশিয়ার কাছে। রাহান আবারও বলে, আর 1 মিনিটও এখানে থাকবি না কেউ, বাড়ি চল। কথাটা বলা মাত্রই রাহান হনহনিয়ে স্থান ত্যাগ করে। আরশিয়া একদম বোকা বনে গেল। এখন আর ওরা এখানে থাকতে পারবে না, কারণ রাহান নয়তো খুব বকবে। নৌকাতেও চড়া হলো না ওদের। আরশিয়া মন খারাপ করে অরিনকে বলল, তোর ভাইয়ের আসতে মন না চাইলে আসতো না, আমাদের নৌকাওটা কেন বন্ধ করে? থাক, বাসায় চল, আবার আসবো ভাইয়াকে ছাড়া। আরশিয়া গাল ফুলিয়ে চলতে লাগলো। পথে ওরা ঝালমুড়ি ফুচকা এসব খেয়ে বাড়ি ফিরল। অরিন ওর বাবা মায়ের কথাটা কিছুটা শুনেছিল যখন রাহানকে বলছিল। অরিনের মনে হয় আরশিয়া রাজি হবে না, তবে সে মনে মনে চায় আরশিয়া রাজি হোক। অরিন আরশিয়াকে রাতে ঘুমানোর সময় মজার ছলে বলে, আমার ভাইকে তোর কেমন লাগে? আরশিয়া খুব সাধারণ জবাব দেয়, ভালো। অরিন ঠোঁট ভিজিয়ে একটু নিজের মনের সাহস সঞ্চার করে বলে, না মানে ছেলে হিসাবে কেমন লাগে? আরশিয়া ফোনের দিকে মনোযোগ দিয়ে বলে, ভালোই। অরিন দেখলো আরশিয়ার মনোযোগ নেই। আরশিয়ার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে অরিন বলে, আচ্ছা শোন, তোর সাথে যদি ভাইয়ার বিয়ে হয় তাহলে কেমন হয় বলতো? আরশিয়া তির্যক দৃষ্টিতে অরিনের দিকে তাকালো। অরিন জোরপূর্বক হেসে বলে, না মানে ভাব, তোর সাথে ভাইয়ের বিয়ে হলো, তারপর? আরশিয়া হাই তুলে বলে, ইন ইয়োর ড্রিমস। রাহান ভাইরে দেখলে আমার ভাই ভাই ফিলিংস আছে, লাইক শাহরিফ ভাইয়ের মতন। আর তুই তোর দিবা স্বপ্ন তোর কাছেই রাখ। অরিন বোকা বনে গেল, আর কি বলবে বুঝে উঠতে পারছে না। বাদ দে, ফোন দে, মুভি দেখবো। অরিন হতাশ হলো। আরশিয়া মুভি দেখতে শুরু করলো। সপ্তাহখানেক পরে আরশিয়া নিজের বাড়ি ফিরতে চাইলে ওর মামা ওকে বিয়ের প্রস্তাব দেয়। আরশিয়া সরাসরি মানা করে, সে এখন বিয়ের সম্পর্কে যেতে ইচ্ছুক না। ওর মামা ওকে অনুরোধ করে সাথে ভেবে দেখতে বলে। এদিকে অরিন মৃদুলাকেও ফোন করে জানিয়ে দিয়েছে মৃদুলার এখন 4 মাস চলছে। সে আরশিয়াকে ফোন করে রাজি করায়। আরশিয়া রাজি হচ্ছেই না। শাহরিফও রাজি, আবার রাজি না। তাও মামা মামির ইচ্ছে ও ডিভোর্সি জেনেও নিজেদের অবিবাহিত ছেলের সাথে বিয়ে দিতে চাইছে, তাই সিদ্ধান্তহীনতায় ভুগছে। আরশিয়ার চাচি ফুপি সবাই আরশিয়াকে এভাবে বলে যে এখনো তোকে কেউ কিচ্ছু বলছে না, কিন্তু সব সময় আশেপাশের মানুষ কিন্তু চুপ থাকবে না, তোকেই দোষবে। তোর দোষ আছে কি নেই তা দেখবে না। রাহান ছেলে ভালো, পরিবার তো তোর জানাই, ভালো জব করে। সব মিলিয়ে তুই নিজের জীবনকে আবারও সুযোগ দে। উপরবালা নিশ্চয়ই তোর জন্য ভালো কিছু রেখেছেন। তোর মুভ অন করা উচিত। পৃথিবীতে দিনে হাজারো হাজারো মন ভাঙে, তারা ঠিক ঘুরে দাঁড়ায়, নয়তো ঝরে যায়। আরশিয়া সবার কথা ভাবলো। 2 দিন ভেবে আরশিয়া রাজি হলো। আরশিয়া রাজি হওয়া মাত্রই ওর মামা মামি আংটি বদলের অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। সবকিছুতে আরশিয়া মৌন রইল, তার মন এখনো পুরোপুরি রাজি না। আংটি বদলের সময় আরশিয়া বলল, আংটি পরাতে হবে না, একে অপরের আংটি এক্সচেঞ্জ করে নিতে হবে। আমি চাইছি না পরাতে।
রাহান দ্বিমত করলো না। রাহানের মা কিছু বলতে নিলে রাহান বাধা দিল। আর সে এখন তার মামার বাড়ি থেকেই ভার্সিটি অ্যাটেন্ড করছে। একা একা বাড়িতে থাকবেই বা কি করে? মৃদুলা আবার অসুস্থ হয়ে পড়েছিল, তাই মৃদুলার মামা মামি ওকে আসতে দিচ্ছে না। শাহরিফের এই মাসে অনেক কাজ, তাই শাহরিফের পরের মাসে আসবে। আরশিয়া কয়েকদিন এখানে থেকে মৃদুলা একটু সুস্থ হলে বাড়ি ফিরবে ওকে নিয়ে। আরও 15 দিনের মতন কেটে গেছে। আরশিয়া ও আর তার আত্মীয়রা বাদে কাউকে বিয়ে ঠিক হওয়ার কথা জানানো হয়নি। নিহাদের পরিবারকেও না। নিহাদের পরিবারের কারোর সাথেই আরশিয়ার আর কোনো যোগাযোগ নেই। আরশিয়া মৃদুলাকে নিয়ে বাড়ি ফিরল। আর কয়েকদিন পর শাহরিফ দেশে আসবে। মৃদুলার কয়েকদিন পর 5 মাস হবে। এখন আরশিয়া অনেকটা ব্যস্ত। ক্লাস, সাথে একটা এনজিওতে আছে। সব মিলিয়ে সে নিজেকে ব্যস্ত রাখছে। বন্ধু বান্ধবীদের বিয়ে ঠিক হওয়ার কথা জানায়নি, কারণ শাহরিফ দেশে এসে মামা মামির সাথে কথা বলবে। শাহরিফ চেষ্টা করছে আরশিয়াকে বিদেশ নিয়ে যেতে। অফিস দুবাই থেকে ইটালিতে সুইচ করবে। আরশিয়ার পাসপোর্ট ও ভিসা সে আরশিয়া ডিভোর্স হবার আগে থেকেই ঠিক করেছিল। কথা বলে বিয়েটা পিছোতে চায় শাহরিফ। আরশিয়ার লেখাপড়া শেষ হলে বিয়েটা হোক সেটা চাই, কিন্তু ভাগ্যের লিখন অন্য কিছু ছিল। শাহরিফ দেশে ফেরার পর ওর মামা মামির সাথে কথা হয়। তারা আরশিয়ার পড়ালেখা নিয়ে মানা করেনি, কিন্তু বিয়েটা এখন হোক চাই। শাহরিফ ওদের কথা শুনে ভাবলো হোক তবে, কিন্তু বিপত্তি বাঁধলো যখন আরশিয়া দোয়া চাইতে রফিক সাহেবকে ফোন করলো। রফিক সাহেবও তার স্ত্রী বিয়ের ব্যাপারে শুনে খুশি হলেন। নিহাদের মৃত্যুর আগে সে মুভ অন করবে, তাই খুশি হতে পারল না নিধি। সে পাথরের মূর্তির ন্যায় জমে গেছে। তার ভালোবাসার মানুষটা অন্য কারোর হবে সে কল্পনাও করতে পারছে না। 4 মাস আগে নিহাদের ক্যান্সারের কথা জানার পর নিধি আরশিয়াদের থেকে লুকাতে রাহানের সাথে সম্পর্ক বিচ্ছেদ করে। রাহানের সাথে তার 2 বছরের সম্পর্ক ছিল। সে বাধ্য হয়েছিল বিচ্ছেদ কথাতে। নিধি উতলা হয়ে আরশিয়াকে আনব্লক করে মেসেজ কল সব দিচ্ছে, কিন্তু আরশিয়া তখন অরিনের সাথে আড্ডা দিচ্ছিল। আজ মৃদুলা, আরশিয়া ও শাহরিফের দাওয়াত রাহানদের বাড়িতে। নিধি আরশিয়ার রেসপন্স না পেয়ে রাহানদের বাড়িতে ছুটে যায়। প্রকৃতিতে সন্ধ্যা নামছে। রাস্তায় যেতে যেতে রাহানকে ফোন করছে। রাহান এতদিন পর নিধির ফোন দেখে অবাক হয়। নিধি 4 মাস আগে নেহাদের জের ধরে সম্পর্ক শেষ করেছিল আর বলেছিল, আপনার সাথে সম্পর্ক রাখা আমার হচ্ছে না। ভাইয়া ও আশুর সম্পর্ক খারাপ হওয়ায় আমার মনে হয় না আপনার পরিবার আর আমাকে মানবে। ভালো থাকবেন। রাহান ভাবল রিসিভ করবে না, কিন্তু বারংবার ফোন আসাতে সে নিধির ফোন রিসিভ করলে নিধি হড়বড়িয়ে বলতে থাকে, প্লিজ রাহান, আপনি একটু আপনাদের পাশের বাসার ছাদে আসেন প্লিজ। আপনাদের ছাদে তো আমি আসতে পারবো না। কথাটা বলেই উত্তরের প্রতীক্ষা না করে নিধি ফোন কেটে দেয়। রাহান বুঝল না কি হয়েছে। হুট করে পাশের বাড়ির ছাদেই বা কেন বলল? রাহান ভাবলো যাবে না, কিন্তু নিধির কণ্ঠস্বর শুনে মনে হচ্ছিল নিধি কান্না করছে। রাহান পাশের বাসার ছাদে গেল। পাশের বাসাতে নতুন কাজ চলছে বলে ছাদে তালা নেই। অন্ধকারে ছাদে গেলেও কেউ দেখবে না। এদিকে আরশিয়া ছাদে এসেছে একা। খোলা অন্তরিক্ষে চোখ বন্ধ করে উপভোগ করছে। সামনের সপ্তাহে নাকি বিয়ে পড়াবে এমন কথা হয়েছে। এতক্ষণে অরিন ওকে পাশে বসিয়ে হাজারো প্ল্যানিং করলো। আরশিয়া জোরপূর্বক মুখে হাসি রেস্ট টেনে রেখেছিল। তার মনে এখনো শঙ্কিত ভবিষ্যৎ নিয়ে। নিধি রাহানকে জড়িয়ে ধরে কাঁদছে। রাহান কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। নিধির জড়ানো কণ্ঠে বলছে, প্লিজ আপনি আমাকে ছেড়ে যাবেন না। আমি আপনাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না। রাহান মৌন থাকলো। 2 হাত মুঠো করে রেখেছে সে। নিধি আবার বলে, আমি আপনাকে সত্যিই খুব ভালোবাসি। পরিস্থিতির চাপে আপনার সাথে বিচ্ছেদ করতে বাধ্য হয়েছিলাম, কিন্তু আপনাকে। ব্যাস নিধি, থামো এবার। নিধির অসম্পূর্ণ কথাকে থামিয়ে রাহান নিধিকে নিজের থেকে আলাদা করে। রাহান আবার বলে, তুমি নিজে আমায় ছেড়েছ, আমি ছাড়িনি। সেদিন তোমায় কারণ জিজ্ঞেস করাতে যে লেম যুক্তি তুমি দিয়েছ, সেটা কখনোই রিলেশন ব্রেকআপের কারণ হতে পারে না। তোমার ভাই দোষ করলেও তুমি তো করনি, তারপরেও তুমি বিশ্বাস রাখতে পারলে না। এখন আর কিচ্ছু করার নেই। আরশিয়াকে আমি আবারও ধোঁকা দিতে পারবো না। তুমি সেদিন যেমন সব পিছনে ফেলে চলে গিয়েছিলে, আজও চলে যাও। আমার পরিবার আশুকে আমার বউ হিসাবে পছন্দ করেছে। নিধি ব্যাকুল হয়ে রাহানের হাত ধরে বলতে থাকে, প্লিজ প্লিজ এভাবে বলবেন না। আমি আপনাকে ছাড়ার কারণ যা ছিল আপনারা কেউ জানেন না। কারণটা অতি জরুরি ছিল, তাই আমি বাধ্য হয়েছিলাম।
রাহান তাচ্ছিল্য হেসে বলে, কি এমন কারণ যে তুমি ব্রেকআপ করতে বাধ্য হয়েছিলে? ভাইয়ার ব্রেন টিউমার। রাহান নিধির মুখ নিঃসৃত বাক্যটা শুনে হাসি ভুলে স্তব্ধ হয়ে গেল। হ্যাঁ, ভাইয়ার ব্রেন টিউমার সেকেন্ড স্টেজে, আর টিউমারটা অনেক ভিতরে বড় আকার নিয়েছে। ডাক্তাররা 20% বাঁচার চান্স দিয়েছে। টিউমারটা সাইজে ছোট করতে ভাইয়া মেডিসিনও নিচ্ছে, তারপর সার্জারি। ভাইয়া আশুকে নিজের 20% অনিশ্চিত জীবনে রাখতে চায়নি। বিধবা হয়ে আশির জীবনের রং উড়ে যাক তা তিনি চায়নি। আমার ভাই আশুকে অনেক ভালোবাসে। হুড়কে যতটা ভালোবেসেছিল ঠিক তেমনই হুড়ের জন্য পাগল হয়েছিল, আর আশুর জন্য নিজের সুখ বিসর্জন দিল। হয়তো হুড়ের ভালোবাসার জোরটা প্রকট ছিল, তাই তো ভাইয়া হুড়ের পথের অনুসারী হলো। হুড় যখন মামির হাত ধরে বলেছিল, মা, আমার নিহাতকে আশু সামলাতে পারবে, তুমি ফুপিমাকে বলো আশুকে নিহাদের বউ করে আনতে, তখন ভাইয়ার কান্না আমাদের কান ভারী করেছিল। ভাইয়া চায়নি আশু এমন কষ্ট পাক। রাহান স্তব্ধ হয়ে আছে, সে কিছু বলার ভাষা পাচ্ছে না। অন্যদিকে আরশিয়া এতক্ষণ ওদের সমস্ত কথোপকথন শুনছিল। আরশিয়ার শরীর বরফের মতন জমে গেছে, শরীর ঠান্ডা হয়ে আসছে, সাথে শীতল শ্বেত তারা। মস্তিষ্ক তার বারবার সিগন্যাল দিচ্ছে ভাইয়ার ব্রেন টিউমার। নিহাত তাকে ছাড়ার কারণটা জেনে তার নিজেকে অপার্থিব জগতের মনে হচ্ছে। সবটা কেমন খালি খালি লাগছে তার। রাহান নিজেকে সামলে বলে, তোমাদের জানানো উচিত ছিল, আমরা সবাই পাশে থাকতাম। এত বড় অসুখকে লুকানো যায়? আজ না হয় কাল বাহিরে আসতোই। আর দেখো, নিধি ভেজা কণ্ঠে বলে, আমি জানি না কিছু, আমাকে বলা হয়েছে যাতে আশু ও আপনাদের কাউকে না জানানো হয়, কিন্তু আমি আমার ভালোবাসার কাছে স্বার্থপর হলাম। আমি আপনাকে সত্যিই ভালোবাসি রাহান। রাহান চোখ বুঝে লম্বা শ্বাস নিয়ে বলে, তুমি বাড়ি যাও নিধি, কপালে যা আছে তাই হবে। আশুর দিকটা ভেবে দেখো, আমাকে আর অতুল পাথারে ফেলো না। নিধি কিছু বলতে শব্দ করলে রাহান শক্ত কণ্ঠে বলে, আমাকে ভালোবেসে থাকলে যাও। নিধির স্তব্ধ দৃষ্টিতে অন্ধকারের মধ্যে রাহানের অবয়বের দিয়ে কিছুক্ষণের দিকে চেয়ে থাকে, দৌড়ে ছাদ থেকে কাঁদতে কাঁদতে নেমে যায়। রাহান নিজের দুই হাতে দিয়ে মুখমণ্ডল বেষ্টন করে হতাশ দীর্ঘশ্বাস ফেলে নিজেও নেমে যায়। অন্ধকারের মাঝে এক মানবী নিজেকে দিশাহীন ভাবছে। বাবা, মা ও প্রিয় বান্ধবীকে পৃথিবীতে ছেড়ে চলে যেতে দেখেছে, এখন ভালোবাসার মানুষকেও দেখবে ভেবেই নিজেকে এই ধরনের বুকে জীবন্ত লাশ মনে করছে। হুট করে আরশিয়া পাগল প্রায় হয়ে হন্য হয়ে রুমে গিয়ে ঘুমের ওষুধের পাতাটা, যা প্রায় শেষের দিকে, তা নিয়ে আসে। তারপর অন্ধকারের ছাদের বিপরীতের পাশে গিয়ে কল ছেড়ে পানি মুখে দিয়ে একে একে 4টে ওষুধ গিলে ফেলে। তারপর ভাঙা কাঁচের টুকরো দিয়ে নিজের বাম হাতের শিরার উপর টান দেয়। আস্তে আস্তে মাটিতে বসে। শূন্য দৃষ্টিতে রাতের খোলা অন্তরিক্ষ সে অবলোকন করছে। এদিকে আরশিয়া যখন ঘুমের ওষুধ আনতে গিয়েছিল, তখন অরিন আরশিয়ার হন্য হয়ে ছাদের দিকে যাওয়াটা লক্ষ্য করে কিছু না বুঝে ঠোঁট উল্টে তাকিয়েছিল। তারপর সদর দরজা দিয়ে রাহানকে ঢুকতে দেখে রাহানকে জিজ্ঞেস করছিল, আরশিয়ার এত হন্য হয়ে ছাদ থেকে এসে আবার ছাদে যাওয়ার কারণ কি? রাহান তখন বোকার মতন অরিনের দিকে তাকিয়ে থেকে যখন বুঝতে পারল নিধির সাথে কথা বলার সময় আরশিয়া ছাদে ছিল হয়তো, তৎক্ষণাৎ রাহান দৌড়ে ছাদে গিয়ে দেখে একটা অবয়ব ছাদের রেলিং ঘেঁষে বসে আছে। অরিনকে বলে ছাদের বাতি জ্বালালে সামনে আরশিয়াকে দেখতে পায়। অরিন আরশিয়ার হাতে রক্ত দেখে চিৎকার করে ওঠে জোরে। মৃদুলা, শাহরিপ ও বাড়ির অন্যান্য সদস্যরা ছাদের দিকে ছুটে আসে। রাহান ইতিমধ্যে আরশিয়ার বাম হাতটা হার্ট লেভেল থেকে উঁচুতে ধরেছে। আরশিয়ার পাণ্ডুর মুখশ্রীর দিকে নজর গেলে সেখানে বিষাদের ছাপ স্পষ্ট দেখতে পায়। শাহরিপ ছাদে এসে আরশিয়াকে রক্তাক্ত অবস্থায় দেখে দৌড়ে যায়। মৃদুলা ভয় পেয়ে পিছিয়ে পড়ে যেতে নিলে ছোট মামি ওকে ধরে। শাহরিপ আরশিয়ার সামনে বসে আরশিয়ার গালে চাপড় দিয়ে বলছে, কি করেছিস তুই এসব? কি করলি আশু বোন আমার? কি করলি তুই? এটা কেন করলি? আরশিয়া ধরা কণ্ঠে বলে, আমি ক্লান্ত, খুব ক্লান্ত। হারানোর মিছিলে আমি নিজেই হারিয়ে গেছি। শাহরিপ আর এক মুহূর্ত দেরি না করে আরশিয়াকে কোলে তুলে নিয়ে দৌড়ে ছাদের সিঁড়ি পার করে নেমে যাচ্ছে। এখানে আজ অনেকে আছে, আরশিয়ার খালাতো ভাই, বোন, ভাতিজারাও আছে।
যারা আরশিয়ার বড়। আরশিয়ার বড় ভাতিজা তৎক্ষণাৎ নিজের গাড়ি বের করতে বেরিয়ে পড়ে। শাহরিব আরশিয়াকে গাড়িতে তুলে নিজের কোলে শুয়ে কাটা হাতটা উঁচু করে রাখে। আরশিয়া চোখ বুজে ফেলেছে আস্তে আস্তে। 20-25 মিনিট পর হাসপাতালে পৌঁছালে ডাক্তাররা সুইসাইড কেস বলে চিকিৎসা করছিল না। তখন আরশিয়ার বড় ভাতিজা জিশান নিজে একজন ইন্টার ডক্টর হওয়ায় বাকিদের রেখে নিজের রিস্ক নিয়ে আরশিয়ার চিকিৎসা শুরু করে। বাড়ি থেকে ফোন দিয়ে জানায় ঘুমের ওষুধের কথা, তাই সেটারও চিকিৎসা করতে থাকে। প্রায় 2 দিন পর আরশিয়ার জ্ঞান ফেরে। এই 2 দিন সকলের উপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে। চোখ খোলা মাত্রই শাহরিব আরশিয়ার গালে থাপ্পড় দেয়। আরশিয়া ভয়ে ইনোসেন্ট ফেস করে ভাইয়ার দিকে তাকিয়ে আছে। শাহরিব বোনকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আরশিয়ার ঠোঁট কামড়ে দরজার বাইরে তাকালে দেখে সকলের বিধ্বস্ত মুখশ্রী। মৃদুলার ছোট্ট মুখটা চুপসে যাওয়া দেখে মায়া হলো। এতক্ষণ সকলে নিহাদের সত্যিটা জেনে গেছে। শাহরিব চোখ মুখ মুছে বলে, এবার আমি যা বলবো তাই হবে। তোকে আমি 2 সপ্তাহের মধ্যে ইটালি নিয়ে যাব। এবার আর তোর টালবাহানা শুনবো না। তোর অতীত তোকে বাঁচতে দেবে না। অনেক দূরে তোকে নিয়ে যাব। আরশিয়া কিছু বলল না। মৃদুলা ধীর পায়ে এগিয়ে এসে বলে, তুমি এমন করবে আমি ভাবতেও পারিনি। এটা বলে মৃদুলা কাঁদতে কাঁদতে চলে গেল। আরশিয়া ওকে আস্তে করে ডেকেও পার পেল না। শাহরিব চলে যেতে নিলে আরশিয়া মৃদু কণ্ঠে বলে, ভাইয়া আমি বিয়ে করতে চাই না, ইটালি যাব, নিজের ভবিষ্যৎ গড়ব। শাহরিব বোনের কপালে স্নেহের স্পর্শ করে বলে, মামা মামিকে বলে নিধি ও রাহানের বিয়ের কথা ঠিক করেছি। রাহান তোকেই বিয়ে করতে চায়, কিন্তু মনের বিরুদ্ধে গিয়ে ওরা বা তুই কেউই সুখী হবি না। আরশিয়া আলতো হাসে। আরও একদিন পর আরশিয়াকে নিয়ে ওরা বাড়ি ফেরে। শাহরিব আরশিয়াকে দেখে রাখার জন্য মৃদুলা ও চাচিকে বলে রাখে। সে কাগজপত্র সব ঠিক করছে। নিহাতকে নিধিরা আরশিয়ার কথা না জানালেও কিছু মাধ্যমে নিহাত জানতে পেরেছে। নিহাত আরশিয়াকে অন্য নাম্বার দিয়ে ফোন করলে আরশিয়া রিসিভ করে না, মেসেজ করলে রিপ্লাই করে না। শেষে আরশিয়া বিরক্ত হয়ে লেখে, আমাকে তো নিঃস্ব করেছেন আপনি, আবার কি চাই? আপনি আমার থেকে সবটা লুকিয়ে ধোকা দিয়েছেন। আমি আপনাকে ঘৃণা করি, আমাকে আর বিরক্ত করবেন না। আরশিয়ার এই নাম্বারটাও ব্লক করে। 2 সপ্তাহ নিহাত কয়েকবার আরশিয়ার সাথে যোগাযোগ করতে চাইলেও পারে না। নিহাত এখন সিঙ্গাপুরে ট্রিটমেন্ট নিচ্ছে, আর আরশিয়া ইটালিতে পাড়ি জমাচ্ছে নতুন ভবিষ্যতের আশায়। নতুন শহর, নতুন মানুষজন। আরশিয়া ধীরে ধীরে নিজেকে অভ্যস্ত করছে পাশের ফ্ল্যাটের 5 বছরের জেনিফার ও আরশিয়ার সমবর্ষী এলিনার সাথে ভালোই সখ্যতা গড়ে উঠেছে। ওদের সাথে ও ওদের মায়ের সাথে টাইম স্পেন্ড করি দিন পার হয়ে যায়। সাথে আছে সাদা বিড়াল খ্যাত এক ব্যক্তির বোকা বোকা কথাবার্তা। আরশিয়া বিরক্ত হয়, আবার হাসেও। এখানে নিজেকে মানিয়ে নেওয়ার 1 মাসের মধ্যে খবর আসে নিহাত মারা গেছে। আরশিয়া সেদিন দরজা বন্ধ করে সারা দিন কেঁদেছে। একবার নিহাতকে সরাসরি দেখতে ইচ্ছে করলেও তা সম্ভব না। আরশিয়া এখন দেশে ফিরতে পারবে না ভিসার কারণে। তখন শাহরিব ও পাশের বাসার মানুষগুলো আরশিয়াকে স্বাভাবিক করতে সাহায্য করেছে। মনের গহীনে চেপে সে সবার সাথেই হেসে খেলে চলছে। 5 বছর পর আরশিয়া হাতের লিলি ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। ইটালির ভেনিস শহরে আরশিয়া নিজের প্রথম বিবাহবার্ষিকী পালনে এসেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই আরশিয়া লিলি ফুলের খোঁজে বেরিয়ে পড়েছে। তার সাথে সাদা বিড়াল খ্যাত স্বামীর যে শুভ্র রঙের এই ফুলটা অধিক পছন্দের। কটেজ থেকে একা বেরোলে আরশিয়া জানে তার সেই ঠিক এখানে নিজে উপস্থিত জানান দেবে। হলেও তাই। এক গুচ্ছ রজনীগন্ধা হাতে আব্রাহাম অ্যালভেজ নিজের মুখমণ্ডল আবৃত করে আরশিয়ার সামনে এসেছে। তা দেখে চমৎকার হাসে আরশিয়া। ভিনদেশি পুরুষটি আরশিয়াকে যেন চোখে হারায়। আকাশে শুভ্র মেঘপুঞ্জ ভেসে চলেছে, সাথে মুখোমুখি 2 জন নরনারী হাতে শুভ্র ফুলের গুচ্ছ নিয়ে একে অপরের দিকে সম্মোহিতের ন্যায় তাকিয়ে আছে। আব্রাহাম হাসি মুখে বলে, হ্যাপি অ্যানিভার্সারি মাই কুইন, হ্যাপি অ্যানিভার্সারি মাই কিং। আরশিয়ার মিষ্টি প্রত্যুত্তরে আব্রাহাম হাসল। ফুল বিনিময়ের পর দুজনে একত্রে হাঁটতে থাকলো। এক খোলা অন্তরিক্ষে আজ প্রেমের সমীরণ। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।
দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।